নদীমাতৃক দেশ বাংলাদেশ। এদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য খাল বিল হাওর। আর মাছে ভাতে বাঙালি শব্দটি এজন্য এদেশের জন্যই প্রযোজ্য। ছোটবেলায় দাদুর কাছে গল্প শুনতাম খাবার হোটেলগুলোতে নাকি ভাতের সাথে মাছ ফ্রি দিত। যদিও কালের বিবর্তনে এখন আর অত মাছ পাওয়া যায় না, তবুও মাছের এই চাহিদা পূরণের জন্য শুরু হয়েছে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ। বাঙালির নামের সাথে প্রচলিত আছে এক প্রবচন, তা হলো মাছে ভাতে বাঙালি। খাদ্য তালিকার আমিষের বড় একটি ভাগের যোগান দিয়ে আসছে মাছ। পৃথিবীর শুরু থেকেই খাবার ও শখের জন্য নদী ও সমুদ্র থেকে মাছ শিকার করা হতো। সভ্যতার বিকাশের সাথে সাথে প্রাকৃতিক সম্পদ মাছকে নিয়ে শুরু হয় চাষ পর্যায়ের প্রচলন। উদ্ভাবিত হয় মাছ ধরে সংরক্ষিত করে রাখার বিভিন্ন পদ্ধতি। আনুমানিক 1872 সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কৃত্রিমভাবে মাছ উৎপাদনের জন্য তৈরি হয় হ্যাচারি। চাহিদা ও লাভ দেখে তার হাত ধরেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মৎস্য চাষ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সূত্রপাত মৎস্য চাষের। আজকে আমরা এসেছি সাভার আশুলিয়ার গোকুলনগরে। এখানকার কয়েকজন শিক্ষিত যুবক নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছে একটি মৎস্য খামার। পরিচয় হবো সেই সমস্ত যুবকদের সাথে, দেখবো মৎস্য চাষ প্রকল্প এবং জানবো মৎস্য চাষ সম্পর্কে। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি। আমরা এসেছি আপনাদের এই গোকুলনগর মৎস্য প্রকল্পটি দেখতে, আপনাদের সবার সাথে পরিচয় হতে। আপনার নাম? আমার নাম দীপু। দীপু ভাই। হ্যাঁ, আমি পরিচয় করে দিতেছি। আসাদুজ্জামান, শাহিন, পলাশ, মিলন, ফারুক, রাজীব ভাই। আপনি দীপু ভাই। আমি দীপু। আপনারা এই মৎস্য প্রকল্পটি কবে থেকে শুরু করেন? হ্যাঁ, এটা আমরা শুরু করেছি গত বছর, মানে 2014 সালের 1 জানুয়ারি থেকে। আমরা আমাদের সমবয়সী আরো বন্ধু বান্ধব যারা আছে এদেরকে মোটামুটি 20 জন মিলে এই প্রকল্পটা শুরু করি। মানে আপনারা 20 জন মিলে নিজেদের উদ্যোগে প্রকল্পটি শুরু করেন। এটার জন্য কি অন্য কোনো হেল্প বা? হ্যাঁ, আমাদের যারা আশেপাশে আরো দু একটা এরকম মাছের খামার করছে তাদের কাছে পরামর্শ নিছি। আবার আমাদের এলাকারই কিছু মুরব্বী আছে, বড় ভাই আছে, তাদের সাহায্য নিছি। নিয়ে টিয়ে আমরা যারা বেকার ছিলাম মোটামুটি তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছি। দীপু ভাই, তাহলে চলেন আমরা একটু মৎস্য প্রকল্পটি একটু ঘুরে দেখি, কি বলেন? অবশ্যই। আচ্ছা দীপু ভাই, এই যে আপনারা সবাই মিলে নিজেদের উদ্যোগে এটা শুরু করলেন, তো এই প্রকল্প শুরু করার শুরুর দিকে আপনারা কি কোনো রকম কোনো সমস্যা ফেস করেছেন? হ্যাঁ, কিছু কিছু সমস্যা ফেস করতে হয়েছে। কারণ অন্যের জমিতে তো আমরা এই মাছ চাষের প্রকল্পটা করেছি। তো এইখানে দেখা যায় যে অনেকের জমিতে একটু সমস্যা হয়, তো ওনারা একটু মাঝে মাঝে বাধা দিত। তো ওনাদেরকে ম্যানেজ করা হয়েছে। ওনাদের জমি আমরা বর্গা নিয়ে নিয়েছি। বর্গা টর্গা নিয়ে ওনাদেরকে মাছের একটা অংশ দেওয়া হয়। তো ওনারা এখন ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। মানে পারিবারিকভাবে কোনো সমস্যা তো ফেস করতে হয়নি? না, ইনশাল্লাহ আমাদের এরকম কোনো সমস্যা ফেস করতে হয় নাই। আমাদের সবাই পজিটিভ। আচ্ছা, ঠিক আছে। তো শুরুর দিকে আপনারা মোটামুটি আনুমানিক কত টাকা এক একজন ইনভেস্ট করেছিলেন? এক একজনের এক এক রকম লাগছে। তো আমাদের প্রথম অবস্থায় 15 লক্ষ টাকা এটার ইনভেস্ট করতে হয়েছে। আর এটা শেয়ার করা হয়েছিল 30টা। তো আমরা 20 জন মিলে 30টা শেয়ার নিয়ে নিয়ে এই প্রকল্পটা শুরু করি। হ্যাঁ, পোনাগুলি সেগুলি কি আপনারা এখান থেকে উৎপাদন করেন না আপনাদেরকে কোথাও থেকে আনতে হয়? না, সব সব পোনা আমরা এখান থেকে উৎপাদন করতে পারি না, আবার সব বাইরে থেকে কিনতেও হয় না। আমাদের আতুর পুকুর আছে নিজস্ব, তো ওইখানে আমরা কিছু পোনা ফোটাই। আর যদি কিছু শর্ট পড়ে, আমাদের টার্গেটের চাইতে যদি কিছু কম হয়, ওগুলো আমরা বাইরে থেকে কিনে আনি। কারণ এই বড় প্রজেক্টে আমার মোটামুটি 20 থেকে 25টা পুকুরের মতো লাগবে আপনার পোনা ফোটাইতে। এখন এতগুলো পুকুরের যোগান আসলে দেওয়া সম্ভব না। তো আশেপাশের যে এলাকাতে যে পুকুরগুলো আছে ওগুলা থেকে আমরা পোনা কালেক্ট করি। মানে আশেপাশে যে পুকুরগুলিতে মোটামুটি আপনারা জানেন যে ভালো মানের পোনা আছে, সেখানে সেগুলি থেকে আমরা আগে থেকেই দেখি যে ওরা কোথা থেকে রেনু আনছে, কি খাবার দিতেছে, কিভাবে পরিচর্যা করতেছে, এগুলো সব আমরা ফলো করি। তারপরে আমরা ওই পোনাটা নেই, যাতে আমাদের এখানে লস না হয়। না, আমি ওটা জিজ্ঞেস করতাম যে আপনাদের মাছের যে খাবারের যে ব্যাপারটা, সেটা আপনারা মানে কি করেন, কি ব্যবস্থা করেন? হ্যাঁ, খাবারের ব্যবস্থাটা আমরা আমাদের ওই পরিচিত একটা মানে ফিডের একটা ইয়ে আছে, মিল আর কি বলে ওইটারে।
তো ওই মিলের ওইখানে আমরা ওদেরকে খাবারের মানটা দেখাই দিই, ওরা যে মানের দেয় আমরা মান সিলেক্ট করে দিই, তো ওই সিলেক্ট করা মানের উপরে ওরা আমাদের খাবার তৈরি করে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আপনার মানে পুরো প্রজেক্ট একটু দেখি। আর হলো যে আপনার এই যে আতুর পুকুর, এটা একটু আমার দেখার খুব শখ। আচ্ছা চলো। চলেন ফাইন। আচ্ছা দিউ ভাই, আপনাদের এই পুরো প্রকল্পটি মোটামুটি মানে কতখানি জমির উপরে করা? এইটা আপনার আনুমানিক বলতে হবে, কারণ অ্যাকুরেট আমাদের ওইভাবে মাপা নাই। তো বর্ষার সিজনে মোটামুটি 150 বিঘার মতো হয়, আর বর্ষা ছাড়া 80 থেকে 100-র মধ্যে আপ ডাউন করে। পুকুরের জন্যই আলাদা করে বানানো? এটা পুকুরের জন্য আলাদা করে বানানো, এবং ওই পাশে একটা রাস্তা আছে, রাস্তার এই পাশ দিয়ে দেওয়া হয়েছে যাতে রাস্তাটা নষ্ট না হয়, প্লাস আমার মাছটা যাতে বাইরে না বেরিয়ে যেতে পারে। এই কারণে এটার জন্য মোটামুটি খরচ কীরকম পড়ে? এটার জন্য খরচ পড়ছে আপনার বাঁশ বানা এগুলো সহ মোটামুটি 3 লাখ টাকা, 3.5 লাখ টাকার মতো খরচ পড়ছে। আর এখানে যে কর্মীরা কাজ করছে তাদেরকে মোটামুটি 40 থেকে 50 হাজার টাকার মতো পারিশ্রমিক দিতে হয়েছে। মানে পুরো এই বাচ্চার জন্য আমার 4 লাখ টাকা। 4 লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন 4 লাখ টাকা খরচ করে বাচ্চা যে দিলেন, এটা থাকে কতদিন কতদিন থাকবে? এইটা আমাদের যেখান থেকে আমরা তৈরি করে আনছি আর যে বাঁশ দিয়ে বানানো হয়েছে, তো এটা সর্বনিম্ন 3 বছর টিকবে। তো আপনাদের এই প্রকল্পটি দেখে আপনাদের আর যারা মানে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা আছে আর কি সমবয়সী বা আশেপাশে, মানে কারো কি এটার প্রতি কোনো দেখছেন? হ্যাঁ অবশ্যই, তাদের অনেক প্রতিক্রিয়া আছে, তারা নিজেরাও এটা করতে ইচ্ছুক। আপনাদের মোটামুটি মাসিক বা বাৎসরিক যেভাবে আপনারা হিসাব করেন, আয় কত থাকে? বাৎসরিকে আমাদের তো 1 বছর হয়েছে, তো আমাদের 1 বছরে আমাদের যে সম্পদ, অলরেডি আমাদের 10 লাখ টাকার মতো সম্পদ এখানে আছে, এবং আমরা 10 লাখ টাকার মতো আমাদের বেনিফিট আমরা পাইছি। তো মোটামুটি 20 লাখ টাকার দিকে যায় আমাদের সম্পদ সহ, 20 লাখ টাকা আমাদের আছে। আচ্ছা দিউ ভাই, তাহলে এই হচ্ছে আপনাদের আতুর পুকুর, অর্থাৎ যেখানে আপনারা রেণুর প্রথম অবস্থায় নিয়ে এসে সংগ্রহ করেন, তাই তো? কিন্তু এরকম একটা খোলা জায়গায় এরকম একটা পুকুর পরিচর্যা করতে নিশ্চয়ই মানে কষ্টসাধ্য একটা ব্যাপার। আপনার এর জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা নেন বা কি করেন? হ্যাঁ অবশ্যই, এখানে আমার এই পুকুরটা পরিচর্যা করার জন্য আলাদা 2জন লোক সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকে, ওরা এটা পরিচর্যা করে। মানে পরিচর্যা করার জন্য আপনারা মানে কি কি পরিচর্যা করতে হয় আর কি পুকুরটার? এই পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে, ব্যাঙ থাকে, পোকামাকড় থাকে, তাহলে আপনার রেণু ফুটবে না। তো এই কারণে এইগুলা মারার ব্যবস্থা করতে হয়, মেডিসিন করতে হয়, বিষ প্রয়োগ করতে হয়। তারপরেও যদি না মারা যায় তাহলে পানিটা নিষ্কাশন করে নতুন করে এটা শুকায়, তারপরে নতুন করে পানির ব্যবস্থা করতে হয়। তারপর ওই পানির মধ্যে আমরা রেণুটা প্রয়োগ করি, যাতে রেণুটা বেশি ফল দেয়। আচ্ছা দর্শক, কথা বলছিলাম দিবু ভাইয়ের সাথে গোকুলনগর মৎস্য প্রকল্প নিয়ে। আমরা চট করে একটু ঘুরে আসবো যেখান থেকে ওনারা রেণু কালেক্ট করে সেখান থেকে, এবং পাশাপাশি জানবো মাছের খাবার সম্পর্কে সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম ইউসুফ আলী মানিক। আচ্ছা মানিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এসেছি গোকুলনগর মৎস্য খামার প্রকল্প থেকে। আমরা জানতে পেরেছি আপনারা এখান থেকে প্রায় 15 জাতের ভালো জাতের পোনা আপনারা সাভারের আরো অন্যান্য অঞ্চলে সরবরাহ করেন। তো এই ভালো জাতের পোনাগুলি মানে ব্যবস্থাপনা করার জন্য বা অ্যারেঞ্জ করার জন্য বা করার জন্য আপনারা ঠিক কি কি নিয়ম কানুন বা প্রসিডিউর মেনটেন করেন একটু জানবো। জি, প্রথমে আমরা ভালো উন্নত হালদা নদীর থেকে মাছ সুস্থ সবল নিয়ে আসছি। এগুলো বুলুট মাছ, ভালো জাতের মাছ থেকে ভালো পোনা তৈরি করি। আর এটা হলো ব্রিডিং ট্যাঙ্ক, এখানে মাছ রাখার পর রেস্ট দেওয়ার পর এখান থেকে আর কি মাছ প্রসেসিং করা হয়, ডিম বাইট করা হয়, তারপর বোতলে দেওয়া হয়। জি, তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথম থেকে শুরু করি। আমরা একদম যেখান থেকে মাছ আপনারা নিয়ে আসেন, জি। সেখানে রাখেন, সেখান থেকে একটু যাই, তাহলে আমাকে জি। একটু দেখান আপনি kindly। জি, ঠিক জি, আছে, চলেন।
এখানে বুলুট মাছ, মা মাছ, মেল ফিমেল মাছ এইখান থেকে সংগ্রহকারী হ্যাচারিতে নিয়ে যাওয়া হয়। এইখানে আর কি মাছটা বাছা হয় যে কোন মাছটার ডিম আছে, এই মাছটা এখানেই থেকে ইয়ে করা হয়। মানে এখন এখানে বেছে বের করবে যে কোন মাছটার ডিম আছে, তাই তো? জি 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 জি। হ্যাঁ, এটা একটু মানে খুব মজার একটা হ্যাঁ। ব্যাপার কিন্তু। আচ্ছা, এই মাছগুলি দেখে আপনারা কেমন করে ডিফাইন করেন, আলাদা করেন কিভাবে যে কোনটা মেল কোনটা ফিমেল? ওরা এখন দেখলে বুঝতে পারবে কোনটা মেল কোনটা ফিমেল, ওটা আর কি ওরা বুঝতে পারবে, ওরা জানে। এখান থেকে যে মাছটার ডিম নাই সে মাছটা ছাড়ি দেওয়া হচ্ছে, আর যে মাছটার ডিম আছে মা মাছ ভালো ডিম, সেই মাছটা আর কি এখন হ্যাচারিতে নিয়ে এইটার ডিম বাইর করবে। এখানে মা মাছ নিয়ে আসা হলো, যে মাছগুলোর ডিম এখন আমরা বাইর করব, সেই মাছগুলো এখানে রেস্ট দিচ্ছি আর কি। রেস্ট দিয়ে তারপরে এখান থেকে ডিম সংগ্রহ করেন? না, এখন ইনজেকশন করব। মাছের কানের মধ্যে এই হরমোন পিউটিটারি গ্ল্যান্ড, এই মেডিসিনটা এখন আমি ইউজ করতেছি। এখন আর একটা ডোজ হবে 8 ঘন্টা পর, সেকেন্ড ডোজ। সেকেন্ড ডোজ দেওয়ার পর মাছ 6 ঘন্টা পর ডিম দেয়। ডিম এখানে নেওয়ার পর মেল ফিমেলের অ্যাডজাস্ট করার পর তারপর আমরা বোতলে দেই আর কি। এখানে ডিমগুলি কতদিন পর্যন্ত রাখেন? এখানে আপনার 36 ঘন্টা পর হ্যাঁ, ওটা দেখা যায় যে জানলাম এখান 36 থেকে ঘন্টা। ওই সার্কুলার বলে রাখা হয়। এখানে রাখার পর খাবার দেওয়া হয়, খাবার দেওয়ার পর মনে করেন যে এখান থেকে আমরা সেল দেই। মানে কি করে সরবরাহ করেন? সরবরাহ করার সময় 20-22 ইঞ্চি সাইজের অক্সিজেন ব্যাগ, এখানে অক্সিজেন রেণু দেওয়ার পর তারপর প্যাকেট করে এখান থেকে মানে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। ভালো জাতের পোনা সংগ্রহ নিশ্চিতকরণের পাশাপাশি আরেকটি ব্যাপার নিশ্চিত করতে হয়, সেটা হচ্ছে ভালো মানের খাবার। আর আজকে আমরা এসেছি ভালো মানের ফিশ ফিড সম্পর্কে জানতে। এলাকায় প্রথমে আমি শুরু করি এই পোলট্রির উপরে। আমার একটা চিন্তা ঢুকে যে আমি এলাকায় কৃষি কীভাবে বাড়ানো যায়, মাছের খাদ্য থেকে শুরু করে মুরগি, গরু, গাভী, বিভিন্ন খাবার বিভিন্ন ফার্মে ফার্মে বিভিন্ন রকমের উদ্বুদ্ধ করি এলাকায়। এই মিনি থেকে শুরু করে এখন মোটামুটি আমার ডেলি পার ডে 10-12 টন খাবার আমি সেল করি। তো ওই খাবারটা আমি লোকালি ভুট্টা আর সব ইনপুটে বেশি মাল আসে। সোয়াবিনটা আসে সিটি মিল থেকে, বাংলাদেশের অন্তর আগে তো ইন্ডিয়ার থেকে, এখন বাংলাদেশ আনতেছি। আর আপনার অন্য অন্য মেডিসিন যেগুলো লাগে সব হলো বিভিন্ন রাষ্ট্রের, আমেরিকা আছে। আমাদের একটু দেখাবেন যে হ্যাঁ, কি কি এগুলো ভুট্টা গেল, এটা সোয়াবিন। এখানে হচ্ছে ভুট্টা, হ্যাঁ, এটা সোয়াবিন। সয়াবিন। আর আপনি এই দুইটা কাশিং করে এদিকে কাশিং করে আর অন্য অন্য মেডিসিন দিয়ে এটা বোধহয় আমরা মিক্স করি। মাছের জন্য বিশেষ করে মানে কি ধরনের খাবার? মাছের জন্য তো তেমন কিছু লাগে না, মানে 2-3 আইটেমে লাগে, সোয়াবিন, ভুট্টা আর আপনার ওই যে পুডিংটা, আচ্ছা। ওই পুডিংটা দেয়া। আর এটা কেউ মিথিলিন দেয়, ওই যে মেডিসিনের আচারও। এইটার মানে আনুমানিক পরিমাণ কিরকম থাকতে হয় আর কি? পরিমাণ মানে 100 কেজিতে যেমন ভুট্টা হলো 50% দেয়, 60% দেয়, সোয়াবিন ধরেন 20%, আর অন্য গ্রাম ওখানে ধরেন কোনোটা আছে 500 গ্রাম 100 কেজিতে বা 50 গ্রাম। আচ্ছা, মোটামুটি আপনার কাছে কতজন এরকম চাষি বা মানে মৎস্য খামারি আসে? এখন তো অনেক ফার্ম বসে গেছে, ব্যবসা অনেকটা মন্দা ঢাল। এক সময় তো আমি এলাকায় একলাই ব্যস্তাম, অনেক দোকান, অনেক বড় বড় কোম্পানি এসে গেছে। এখন আমার 50-60টা খামার আছে। আপনি মোটামুটি কতদিন থেকে এই খাবারের ব্যবসাটা শুরু করেছেন? আমার ব্যবসা 35 বছর মতো। 35 বছর। 35 বছর হয়ে গেছে। সবার আগে আমার আগে ওই ব্যবসা বুঝতো না। তো আমি করতাম চাকরি পরে আমার দেখা গেল ওই আমি কি করুম, পরে একটা হতাশায় পড়ে গেলাম। পরে আমারই এক পাশে আমার গ্রামের এক বন্ধু, ওনার বাড়ি হলো ওই যে আপনার নতুন একটা বাড়ি করেছিল ট্যাঙ্গরে, ওয়ালে অনেক ফার্ম করছিল। উনি আমার আইডিয়াটা দেয় যে আপনি এই ফার্মে আসেন। পরে আমি আস্তে আস্তে এই ফার্ম শুরু করি, ব্যবসা শুরু করি। আমার নিজেরও ফার্ম আছে, আর আমি পাশাপাশি সবারই আমি এই এলাকায় বিস্তার করছি ফার্ম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জানতে পারলাম অনেক কিছু। দেখলাম মাছ ধরা, এখন জানবো মাছের বাজারজাতকরণ সম্পর্কে আরেকটু বিস্তারিত। দিউ ভাই, এখানে আপনারা কি কি ধরনের মাছ আর কি চাষ করছেন? এখানে আমাদের মোটামুটি 11 আইটেমের মাছ আছে। কাতল, কার্প জাতীয় মাছ,
তেলাপিয়া, বিভিন্ন আইটেমের 11 আইটেমের মাছ আছে আমাদের এখানে। তো এখানে দেখলাম যে বেশ কয়েক সাইজের আর কি মাছ আছে, ছোট বড় সব মিলিয়ে। এই মাছগুলি কবে ছাড়া বা মানে এই ইগুলি কি? কিছু মাছ 2 মাস বয়স হয়েছে, কিছু মাসের 10 দিন বয়স মাছ আছে, মানে আবার কিছু পুরাতন মাছ, মানে গত বছরের মাছও কিছু রেখে দিছি যাতে ওগুলো আরো বড় হয়। হ্যাঁ, আপনারা হচ্ছে যে মাছ এখান থেকে মানে কতদিন পর পর মাছ বিক্রি করেন ধরেন আর কি? এভারেজে আমাদের এখানে যেমন বাটা মাছগুলা এগুলা 2 মাস, 2.5 মাস বা 3 মাসের মধ্যে বিক্রি করে দিই, আর কিছু 3 মাস অন্তর অন্তর মোটামুটি আমরা মাছ বিক্রি করি। তো আপনারা এখান থেকে হচ্ছে যে এই মাছগুলি বাজারজাতকরণ কিভাবে মানে কোথায় পাঠান বা কিভাবে পাঠান? আমাদের এই যে স্থানীয় কাকা ভাই এরা আছে, এরা আমাদের মাছ ধরতে সাহায্য করে, এদেরকে আমরা একটা পারিশ্রমিক দেই। পরে এই মাছটা আমাদের পার্শ্ববর্তী যে নয়হাট বাজার আছে আর ওইখানে আমরা মাছটা বিক্রি করি। জানলাম মৎস্য চাষ সম্পর্কে। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়।